শীতকাল আসলো বলে, তাই তো? শীতকাল মানেই আমরা বাঙালিরা পিঠাপুলি বলতে মানে পিঠাপুলিটাই খাই, তাই তো? নানান রকমের পিঠা হবে, পায়েস হবে, পুলি হবে, কত রকমের, তাই না? কিন্তু জানেন তো, পিঠাপুলির সঙ্গে কিন্তু তেনাদেরও নাম খুব ভালোভাবে জড়িত, তাই না? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? বুঝতেই পারছেন আজকে কেমন কেমন ঘটনা। আজকে দুটো ঘটনা থাকছে। কেমন কেমন ঘটনা নিয়ে চলে এসেছি, গ্রাম বাংলার ঘটনা, ভয়ঙ্কর ঘটনা কিছু নিয়ে এসেছি। তো যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, কি করে করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, দেখুন সব ওপরে কিন্তু যাচ্ছে, 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকবে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, তোমাদের যেমন ইচ্ছে অসমিয়া, বাঙালি, ইংলিশ, হিন্দি তোমরা পাঠিয়ে দিও, আমি কনভার্ট করে, যেহেতু বাংলাতেই, বাংলা চ্যানেল এটা, বাংলাতে আমি কনভার্ট করে নিয়ে আসবো। ঠিক আছে, তো তাড়াতাড়ি পাঠিয়ে দাও, বসে আছি তো। তো চলো, প্রথম আমি নেহা পুরকায়েস্ত পিঠার ঘটনাটা, এবং পরে তিন্নির একটা ওর বড় মাসের সঙ্গে ঘটা একটা গ্রাম বাংলার ঘটনা, বাঁকুড়ার, স্পেশালি বাঁকুড়ার ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। তো যেটা নেহা আমাকে পাঠিয়েছে, অ্যাকচুয়ালি এটা নেহার দিদির সঙ্গে হয়েছে, নিজের মানে নিজের দিদি, হ্যাঁ, ওর সঙ্গে হয়েছে। তো নেহারা ওয়েস্ট বেঙ্গলেরই বাসিন্দা, ওই মালদার চত্বরে থাকে ওরা। এবং নেহার দিদি আর কি তোমার মানে একটা খুব ভালো এই কম্পিটিটিভ এক্সামগুলি পাস আউট করে, অ্যান্ড ও একটা মানে ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পায়। সেটা গার্লস মানে ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পায়, এবং হোস্টেলে থেকে পড়তে হবে। তো ও গেছে, গিয়ে ওর সবকিছু ভালোই রেখেছে। আর হোস্টেলটা কিন্তু হন্টেড নয় আর কি, ভুতুরে নয়, ঠিক আছে? ওরকম কোনো ভয়ঙ্কর ব্যাপার ছিল না, কারণ অলরেডি ওর ফার্স্ট সেমিস্টার 6 মান্থ খুব ভালোভাবে কাটিয়েছে, হ্যাঁ। এবং তখন যেহেতু প্রথম প্রথম গেছিল, সিনিয়র এবং জুনিয়র ওর সঙ্গে একজন সিনিয়র দিয়েছিল, ঠিক আছে, ফাইন। তো ঠিক আছে, যেহেতু গার্লস, দুজনেই গার্লস, তো একবার কি হচ্ছে, ও কোনো একটা কারণে মানে ওর মানে ইয়েতে আসতে হয়, ওর বাড়িতে আসতে হয়, কিছু একটা মানে এমনই কিছু একটা মানে ইম্পর্টেন্ট কিছু কাজ ছিল, মোস্ট প্রবলি কিছু ওই সিগনেচার করার ছিল। তো 3-4 দিনের জন্য ও কিন্তু বাড়িতে আসে। আর তখন ছিল তোমার ওই কালী পূজাটাও শেষ হয়ে গেছে, কালী পূজার পর কিন্তু ও চলে গেছিল, তারপরে ওর কাজের জন্য ওর আবার আসতে হয় 3-4 দিনের জন্য। তো এসছে, আসার পর যেহেতু মানে পিঠা পুলি বানাবে, আর জানো তো মা, স্পেশালি মারা, হ্যাঁ, যদি কোনো সন্তান বাইরে থাকে না, মানে ওরকম ভালো মন্দ বানাতে কিন্তু ইচ্ছে করে না, সবসময় চায় যে উনি যাই বানাক, যেই পিঠাপুলি বানাক, সকলে যাতে খুব ভালোভাবে খায়, স্পেশালি যদি কোনো স্পেশাল পিঠে ওর যদি পছন্দ হয়। তো ও যখন আসবেই, তখন উনি মানে মনে মনে প্ল্যান করে রেখেছিলেন যে ঠিক আছে, মেয়েটাকে অ্যাটলিস্ট খাইয়ে দেবো, ওখানে তো আর পিঠাপুলি কেই বা বানিয়ে খাওয়াবে না, অন্য স্টেটে ও যায় আর কি পড়াশোনার জন্য। ঠিক আছে, তো মেয়েটা এসছে, আসার পর মানে নিহার দিদি এসছে, হ্যাঁ। তো আমি নিহার দিদি বা অনামিকা বলে সম্বোধন করছি, কারণ ও কিন্তু আমাকে দিদি দিদি বলেই আমাকে ভয়েস রেকর্ডিংটা পাঠিয়েছিল, নামটা কিন্তু মেনশন করেনি। তো বলছে যে দিদি এসছে, আর দিদি যেটা যেটা ফেভারেট ওটা কিন্তু মা বানিয়েছে আর কি, হ্যাঁ, মা বানিয়েছে। তো ঠিক আছে, সবকিছু মানে পিঠা খেয়েছে কিন্তু, হ্যাঁ। তারপর যেহেতু 2-3 দিন পর আবার চলে যাবে, হাজার হোক মা তো। এন্ড হোস্টেলে তো দেখো, বাড়িতে কি হয়, খিদা পেলে ধরো আমরা কেউ বিস্কুট খেয়ে নিলাম, বা আমার বাচ্চা বিস্কিট একটা খেয়ে নিল, বা কেক বাগেরা খেয়ে নিল। তো হোস্টেলে তো নিজে আনবে, অনেক সময় ভুলেও যেতে পারে, বিকজ পুরোপুরি তো রেসপন্সিবল হয়ে যায় না। আগে তো মা বাবার আন্ডারে থাকলে যেটা হয় আর কি, এগুলি তো সব মা বাবারাই ফুলফিল করে। তো মায়ের মন, তো উনি কি করলেন, ওই টিফিন কৌটাগুলি আছে না, ওগুলির মধ্যে ওই এইটুকুনি এইটুকুনি কৌটার মধ্যে, 3টা কৌটার মধ্যে পিঠা প্যাক করে দিলেন, ঠিক আছে। যদিও আমি এর আগেও একটা ঘটনা শেয়ার করেছিলাম, যে অ্যাকচুয়ালি আমাদের মধ্যে, হ্যাঁ, আমি যেই পরিবার থেকে বিলং করি, ইনফ্যাক্ট আমার শ্বশুর বাড়ি অলসো, পিঠাটাকে না যাত্রার জন্য শুভ মানা হয়নি, হয় না আর কি। কিন্তু ওই যে বলে না, অনেক সময় আমরা কিছু কিছু বলি ধুর কুসংস্কার, খাওয়ার জিনিস কি আর হবে, ওইটা ভেবেই কিন্তু উনি দিয়েছিলেন। আর স্পেশালি ওর ফেভারিট পিঠাগুলি দিয়েছে, সো দ্যাট অনামিকা আর কি হোস্টেলে গিয়ে খেতে পারে। তো অনামিকা গেছে, সব ঠিকঠাক ছিল, পৌঁছেছে, দিদি রুমমেট সঙ্গেও শেয়ার করবে, হ্যাঁ, সেও কিন্তু বাঙালি ছিল, ঠিক আছে, ফাইন। তো ও খাচ্ছে, পিঠাটা না খেয়েছে, যেহেতু বাড়ির থেকে অলরেডি টেস্ট করে গেছেন, জানে ওর মায়ের হাতের রান্না কি টেস্টি, কি স্বাদ পিঠা বানায়। পিঠাটা না পুরো তেতো লাগছে জানো,
পুরো তেতো। নারকেলের পিঠা ছিল, হ্যাঁ। উনি মানে ক্ষীরের পিঠা দেননি, যেহেতু নষ্ট হওয়ার টেন্ডেন্সি থাকে। নারকেল দিলে হয়তো আরো কিছুদিন মানে ক্ষীরটা তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ওয়ারেস নারকেল যদি ভালো করে গুড় দিয়ে আসানো হয় পট করে নষ্ট হয় না। আর বললাম ওই শীতের মরশুম ছিল, হ্যাঁ। তো ঠিক আছে। আর একটু শুকনা পিঠাও বানিয়ে দিয়েছিলেন, হ্যাঁ। তো দেখি তেতো, বলছে সেম পিঠা ঘরে খেলাম তখন তো টেস্টি ছিল, এখন কেন তেতো? তো রুমমেটটাকে দিয়েছে, দিদি দেখো তো আমার মানে আমার টেস্ট বারটা বোধহয় নষ্ট হয়ে গেছে, তোমার পিঠাটা তেতো লাগছে, বাড়িতে খেয়ে এসেছি এত টেস্টি লেগেছে। তো দিদি মুখে দিয়ে বলছে, হ্যাঁ রে পুরো তিতো, মনে হচ্ছে কেউ মানে নিম পাতা গুলে দিয়েছে, এত তিতো কেন? গন্ধ টন্ধ কিন্তু ছিল না, খালি তেতো। ফেলে দিয়েছে। প্রত্যেকটা মানে 3টা ডিব্বায় 3 রকমের পিঠা দিয়েছে। তো আমি বললাম শুকনা পিঠাও দিয়েছে, হ্যাঁ, ভাজা পিঠা যেটাকে বলি আমরা, ওটা খেয়েছে জানো, ওটাতেও তেতো। তো মাকে না ফোন করে বলছে, ও মা তুমি তো একসঙ্গে পিঠাগুলি বানিয়েছো না? বলছে হ্যাঁ, কেন? বলছে মা জানো পিঠাগুলি মুখে দিতে পারছি না, একদম তেতো। তো বলছে যে না, তেতো হওয়ার তো কোনো কথা নেই। হঠাৎ না ওর মার মনে না একটু কেমন যেন করলো, বলছে তোর না পিঠাগুলি খেতে হবে না, পিঠাগুলি ফেলে দে, হ্যাঁ। আমারই ভুল হয়েছে, পিঠাগুলি দেওয়া উচিত হয়নি, এত দূরে যাবি। তো বলছেন হ্যাঁ এমনিও পিঠাগুলি খাওয়া যাবে না। তো বলছে যে আমি না টিফিন ওটা মানে টিফিনের ইয়েগুলি আমি গিয়ে রাস্তায় ফেলে দিয়ে এসেছি, সো দ্যাট যদি কোনো পশু পাখি খায়ও, চলো সবারই তো দেখি একটু কষ্ট হয় না জিনিস ফেলতে। তো ফেলে দিয়ে আসে এবং দাঁড়িয়ে ছিল, তুমি বলছে কি জানো, কুকুর এসে শুংলো, খাইনি, চলে গেছে। পাখি এসে এরকম এরকম নাচতে নাচতে এসছে, যেমন ওই কাক পক্ষী এরা যে আসে না, কাক কাক তো যে কোনো কিছু খেয়ে নেয়, বাট কাকু মুখে ঠোকর অব্দি দিল না, ওই জিনিসগুলি যেমনকার তেমনই পড়ে রইলো। গেল। তারপর থেকে কি হলো বলতো, এই যে দুইজন তো পিঠা খেয়ে নিয়েছিলেন, ওনাদের প্রচন্ড লুজ মোশন, শরীর খারাপ, এমন অবস্থা খারাপ হয়েছে, ওদেরকে কিন্তু নার্সিং হোমে, দুটা মেয়েকে নার্সিং হোমে ভর্তি করাতে হয়েছে। দুটা ফ্যামিলি মানে পরিবারেরকেই জানানো হলো, ওরা যখন আসছে, আসার পর তো সব তো বললো যে এরকম এরকম ফুড পয়জনিং টাইপের কিছু একটা হয়ে গেছিল। যাই হোক, সেম পিঠা কিন্তু ওরা খেয়েছে। ইনফ্যাক্ট ওর মা কিন্তু রেখে দিয়েছিল, ওরা কিন্তু স্টিল খেয়ে চলেছিল না। ওই পিঠা তেতো হয়েছে না, এতগুলি মানুষ যে খেয়েছে, শুকনা পিঠা তো অনেক দিন অবধি থাকে, ওই মালপোয়া জাতীয় বা ওই রকম জাতীয় আর কি, ওটা তো অনেকদিন থাকে। ওটা কিন্তু ওনারা খেয়েছেন, একদম অ্যাকুরেট ছিল, ভালো ছিল, এবং ওরা খেয়ে এসে ওদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই দুটো মেয়ের এরকম প্রবলেম হয়েছে। তো কোথাও না কোথাও ওর মার নাকি ডাউটই ছিল, আর যখন শরীর খারাপ শুনেছে না, উনি ওনাদের মানে ইষ্টদেবের চরণে দুটো ফুল নিয়ে গেছিল। তো যেহেতু শুনেছে আর কি সিনিয়রেরও শরীর খারাপ, তো দুজনকে বলেছে তোমরা এটা ফুলটা রেখো, কিচ্ছু হবে না। তো যাই হোক, ট্রিটমেন্ট বাগেরা করার পর তো যখন ঠিক হলো, তো ওদেরকে বলা হয়েছিল তোমরা কি ঘরে চলে যাবে না কলেজ কন্টিনিউ করবে, যেহেতু বুঝতেই পারছো একটা ক্রুশিয়াল ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার কত ক্রুশিয়াল হয়। তো বলছে না আমরা করতে পারবো, হ্যাঁ করতে পারবো, তো ঠিক আছে। তো ওরা তথাপিও 2-3 দিন হোটেলে স্টে করেছে। তো মেয়েগুলি যখন ঠিক হয়, দুই পরিবারই কিন্তু ফিরে গেছে ওনাদের গন্তব্য মানে ওনাদের বাসস্থানে। তো নেহা বলছে যে আমার মার পুরো ডাউট, তারপর থেকে আমার মা কোনোদিনও দিদিকে দিদিকে কেন কাউকে পিঠা কিন্তু দেয় না। তো আমি এই আমার মধুবন্তী লহরয় এরকম একটা ঘটনা শেয়ার করেছিল তোমার, আয়রং মারার, শিলচার আয়রং মারার, আমার মনে আছে পুরোপুরি ঘটনাটা। তো ওর কি হয়েছিল বলতো, পিঠাটা না মানে তোমার যখন নিচে ফেলছে আর কি, খাবে না আর কি, কারণ পিঠা যখনই ও খুলতে যায় একটা বাজে স্মেল বেরোয়, অ্যান্ড ও অনেক রকম কিছু দেখতে পায়। তোর মা মানা করেছিল, ও যখন নিচে ফেলে না তোমার আপনি আপ গায়েব হয়ে যাচ্ছিল, মানে নিচ থেকে মানে 3 তলার থেকে ও পিঠাগুলি নিচে পড়ছিল, ফেলছিল, ভেবেছে নিচে পড়বে, কিন্তু হাওয়ায় সেটা গায়েব হয়ে যাচ্ছিল। তো পিঠা নিয়ে এরকম অনেক ঘটনা, ভৌতিক ঘটনা আছে। তোমরা কি জানো ওরকম ঘটনা? তো তাড়াতাড়ি পাঠিয়ে দাও। আচ্ছা, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, যে আমরা কথা বলবো ভূতুরে স্টেশন কোনোদিনও কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবে। আর শুনতে যদি প্রবলেম হয়, প্লিজ ইয়ারফোনটা কানে গুঁজে নেবে, একদম আরামসে। বিশ্বাস করো, তোমরা যখন ঘটনা পাঠাও না, আমি কিন্তু ব্লুটুথে কানে দেই, এবং রান্না করতে করতে তোমাদের পাঠানো ঘটনাগুলি কিন্তু শুনি, খুব ক্লিয়ারলি শোনা যাবে। যদি অনেকের তো হ্যান্ডসেট আলাদা আলাদা থাকে, সাউন্ড কোয়ালিটিও আলাদা আলাদা থাকে, তাই তো। তো চল আর দেরি করবো না, এখন চলে যাব তিন্নির পাঠানো ঘটনা, ওর বড় মাসিমণির সঙ্গে হয়েছিল। তো তিন্নির বড় মাসি, বুঝতেই পারছো তিন্নির মায়ের বড় হবেন, এবং তিন্নির দাদু, আমি ওনার ডেজিগনেশন সবকিছু হাইড করে যাচ্ছি, তিন্নি আমাকে বলেছে এগুলি একটু হাইড করে বলো। আচ্ছা, উনি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন, একটু উচ্চ পদস্থ গভর্নমেন্ট এমপ্লয়ি, এবং তখন ওনার নানা জায়গায় না উনি ট্রান্সফার হতেন। তো বাচ্চাদের যাতে পড়াশোনায় অসুবিধা না হতো, বাচ্চা এবং মানে তিন্নির দিম্মা
তোমার বালুরঘাটেই থাকছিলেন এবং ওনারা জায়গায় জায়গায় যেতেন এবং উনি কিন্তু সপ্তাহ অন্তে বা 2 সপ্তাহে আসতেন, একবার আসতেন, কখনো কখনো 3-4 মাসে একটু ভালো করে ছুটি নিয়ে আসতেন, হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটাতে। তো একবার তখন কি হচ্ছে, বাঁকুড়ার ওনার ওনার ট্রান্সফার হয়। তো বাঁকুড়ায় যখন ট্রান্সফার হয় উনি নাকি খুব ভালো একটা কোয়ার্টার পান, সেরকম ওই যে বাংলো টাইপের কোয়ার্টার। অ্যান্ড যেহেতু বললাম খুবই একটা বড় উচ্চ পদে ছিলেন তিন্নির দাদু, হ্যাঁ। তো কি হলো, আহ ওনার প্রচন্ড মানে আম বাগান ছিল, আর দেওয়ালগুলিও বেশ চীনের প্রাচীরের মতো এত উঁচু উঁচু দেওয়াল, হ্যাঁ দেওয়াল। তো খুবই সুন্দর একটা ইয়ে, এবং গভর্নমেন্ট থেকে ওনার কুক বলো নানা রকম মালি বলো সব কিন্তু প্রোভাইড করতো, ঠিক আছে। তো তখন বড় মাসির নাকি পরীক্ষা, মানে ক্লাস 10-এর এক্সামটা কমপ্লিট হয়। অ্যাকচুয়ালি তখন 9, 10, 11, 12 এরকমই ছিল। তার এই বড় মাসির এক্সামটা দেওয়ার পর, এটা কিন্তু 80s-এর ঘটনা, এক্সাম দেওয়ার পরে ওই তোমার বোর্ড অ্যান্ড এইচএস এরকম এইগুলি আর কি ক্লাসিফিকেশন হয়েছিল। তো তখন নাকি বড় মাসি নাকি তোমার ওই নর্থ বেঙ্গলের উনি টপ র্যাঙ্কিং এ ছিলেন, হ্যাঁ, এবং ওনার দিনাজপুর ডিস্ট্রিক্ট বলতো তখন। তো ওইখানে ফার্স্ট ছিলেন উনি, বালুরঘাট গার্লস স্কুল মোস্ট প্রবাবলি, আমাকে যতটুকু আমার মনে হচ্ছে ওটাই বলেছিল তিনি আমার, হ্যাঁ। তো ঠিক আছে, আর উনি বুঝতেই পারছো খুব মেধাবী। তো তখন নাকি চিঠিপত্রেরই আদান প্রদান হতো, এবং খালি একটা টেলিফোন ছিল, সেটা ছিল হলো তোমার বালুরঘাটে একজন উকিল ছিলেন, ওইখানে ফোনটা ছিল। এবং যেহেতু বুঝতেই পারছো তিন্নির মামা মাসিরা এত মেধাবী ছিল না, আর তখনকার তো দেখো যারা আর কি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হয় ওদেরকে কিন্তু অন্য ভালোবাসার চোখে একটা দেখতো, মানুষ খুব আদর করতো। তো ওদের যেহেতু ওই উকিল বাবু জানতেন যে তিন্নির দাদু বাইরে থাকতেন, তো ওদের পুরোপুরি বলছে তোমাদের যখন ইচ্ছে তখন এসে তুমি তোমার বাবাকে কল করতে পারো, ঠিক আছে। তো এটা স্পেশাল একটা প্রিভিলেজ দেওয়া ছিল ওদেরকে, ঠিক আছে। তো যখন আর কি ওনার এক্সাম শেষ হলো ক্লাস 10-এর, তখন তিন্নির বড় মাসি ফোন করে বললেন যে, ওর বাবাকে বললেন যে বাবা আমি আসবো ওখানে। তো বলছে তুমি একা আসবে, ছোট ভাইয়েরও তো অ্যানুয়ালি এক্সাম শেষ হয়ে গেছে, ওকেও নিয়ে চলে এসো, ঠিক আছে। তো ওর মাও রাজি হয়ে গেল। কেন রাজি হয়ে গেল আমি বলছি, এখানে যেমন বালুরঘাট থেকে ট্রেনে উঠিয়ে দেবে দুটো বাচ্চাকে, মালদা এসে মালদার থেকে ওরা বর্ধমান একটা ট্রেনে উঠতে হবে। তো বালুরঘাটে থেকে ট্রেনে উঠিয়ে দিলে মালদাতে তিন্নির মায়ের তিন্নির দিদা আর কি, হ্যাঁ, মায়ের মাসি আর কি, দিম্মার বোন মালদাতে থাকে, মালদার স্কুল টিচার, হাজব্যান্ড ওয়াইফ দুজনই, মাসি মেশো, হ্যাঁ। ওনার ঘটনাও বোধহয় মোস্ট প্রবলি আমি শুনিয়েছিলাম। তো ওই ওরা এসে ওদেরকে পিক আপ করে একদিন রেখে তারপর হলো তোমার বর্ধমানের কোন ট্রেনটা ভালো হয় রিজার্ভেশন করে ওদেরকে উঠিয়ে দেবে, ঠিক আছে। তাই দুটো বাচ্চাকে কিন্তু ছাড়তে পেরেছিলেন। এবং বর্ধমান থেকে স্টেশন মাস্টারের সঙ্গে তিন্নির দাদুর খুব ভালো একটা রিলেশন ছিল। উনি ফোন করে বলেই দিয়েছেন যে এরকম আমার ছেলে মেয়ে আসছে, আপনি একটু টেক কেয়ার করে নেবেন, আমি গাড়ি পাঠাচ্ছি। বর্ধমান থেকে ডাইরেক্ট গাড়ি করে ওরা বাঁকুড়া চলে যাবে, ঠিক আছে। তো যেমন ভাবা তেমন কাজ, ওরকম ভাবে ওই মালদাতে এসছে, মালদার থেকে আবার ওই মাসিরা উঠিয়ে দিয়েছেন বর্ধমানে। বর্ধমানে এসে দেখে গাড়ি তো এসছে, গাড়ির সঙ্গে কে এসছে জানো তো, তিন্নির দাদু, মানে বাবা পুরো সারপ্রাইজ দিতে এসে গেছে, খুব খুশি। তো সবাই বাড়িতে গেছে, বাড়িতে গিয়েও তো খুব খুশি, স্পেশাল কুক আছে, কুককে বলা আছে আমার ছেলে মেয়েরা এই এই রাঁধতে ভালোবাসে, মানে খেতে ভালোবাসে, তুমি এই এই করবে, এই এই করবে, সব ইনস্ট্রাকশন দেওয়া ছিল। অ্যান্ড বুঝতেই পারছো তখনকার 80s-এর কথা বলছি, বাঁকুড়ার তো একটু গ্রাম্য পরিবেশ, সব মানে খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আর কি, ওরা খুব এনজয় করছে, হ্যাঁ, ঠিক আছে। তো যেহেতু এতদিন পরে বাবাকে পেয়েছে না, তো বিকেল বেলা মাঝে মধ্যেই, মানে মাঝে মধ্যে বলা ভুল হবে, রোজ দিনই কি হয়েছে, বাবার সঙ্গে বাবার কাছে ওরা গল্প শুনতে বসতেন, তিন্নি বড় মাসি এবং মামা। ভূতের গল্প নয়, নানা রকম, যেমন ধরো কোনো হিস্টোরিক্যাল কোনো প্লেসের ব্যাপারে, বা হিস্ট্রির কোনো ইনসিডেন্টের ব্যাপারে, বা জিওগ্রাফি, ওই অমুক জায়গা ওরকম আছে, প্যারিসের কালচার কিরকম, নানা রকম এইসব তথ্য নিয়ে কিন্তু ওরা ডিসকাশন করতো, কথাবার্তা বলতো, হ্যাঁ। তারপর ওই বড় মাসি নাকি কোয়েশ্চেন পেপারও নিয়ে গেছিলেন, যে তোমার বাবার সঙ্গে কনসাল্ট করবে কত মার্কস কোনটাতে পাবে, বুঝতেই তো পারছো। আচ্ছা, ওই যে কোয়ার্টারের ঠিক লাগোয়া একটা প্রচন্ড বড় পুকুর ছিল, তো পুকুর বলা ভুল, তিন্নির মাসি বলছে ওটা দিঘি, মানে এতটাই বড় পুকুর। তো ওনার দাদু নাকি বলছে না না এটা দিঘি না, এটা বড় পুকুর, হ্যাঁ। তার মানে কতটা সাইজ বড়। তো তখন মানে পুকুর দেখে তো ছোট ভাই, মানে ও কিন্তু সাঁতার জানতো, হ্যাঁ।
তো মানে তিন্নির মামার কথা বলছি, ছোট মামা, উনি সাঁতার জানতেন এবং উনি বলছেন আমি সাঁতার কাটবো। তো বাবা বলছে একদম নামবে না, আমি যখন থাকবো দেন অনলি তুমি সাঁতার কাটতে নামবে, আদারওয়াইজ নামবে না, কারণ এটা প্রচন্ড গভীর, অনেকে তলিয়েও গেছে ওইরকম টাইপের। হ্যাঁ ঠিক আছে, ছেলেকে যেরকম বোঝানোর বুঝিয়ে দিয়েছে। কেন এইসব কথা বলছে, এখন শুরু হচ্ছে ভৌতিক পাঠটা। তো একদিন কি হয়েছে বুঝতেই পারছো, কারেন্ট ফ্রিকোয়েন্টলি চলে যায়, আর কুকটা না পাশেই একটা গ্রামে থাকতো, তো ওদের রান্না ঠান্না করে ডাইনিং টেবিলে পুরো সাজিয়ে ঠাজিয়ে কুকটা ওর বাড়িতে চলে গেছে। সিকিউরিটি গার্ড প্রচুর মানে ছিল জায়গায় জায়গায়। হ্যাঁ, তো একদিন কি হয়েছে, ওরা একটা রুমে বসে কথা বলছে, রুমটা না একটু পেছন দিকে, এবং তুমি পেছন দিকে গেলে কিন্তু ওটা ডেড এন্ড, মানে ওটার পরে আর কোনো কিছু নেই, একটা বড় ওয়াল আছে। আর তিন্নির বড় মাসি এটা জানতো না যে তিন্নির দাদুর কোয়ার্টারটাই হলো লাস্ট কোয়ার্টার, ওই পাশে কোনো বাড়ি ঠাড়ি নেই, ডেড এন্ড, ওটাখানে আর কেউ যেতেই পারবে না ওখানে। তো আর তিন পাশে খোলা ছিল যেখানে সিকিউরিটি গার্ডরা বসা ছিল। হ্যাঁ বুঝতেই পারছো, যখন একটু বড় অফিসার হয় ওদের সিকিউরিটির জন্য কিন্তু এইসব মানে প্রবন্ধ করাই থাকে। ঠিক আছে, তো উনি না কথা বলতে বলতে হঠাৎ মানে ধরো তিন্নির দাদু এবং মামা এরকম করে কথা মানে দরজার এই সাইডে বসে আছে পেছন দিয়ে, আর তিন্নির মাসিমুনি বড় মাসিমুনি ধরো আমি যেমন বসছি ওরকম বসেছে। তো উনি দেখছেন ওই দরজাটা তো ওনার চোখ মানে ওনার কাছে ভিজিবল, উনি দেখছেন একটা 6.5 ফুট 7 ফুটের একটা মানুষ। এত লম্বা মানুষ সচরাচর কিন্তু হয় না, খুব কম হতো আগের দিনও। বাঙালি ছেলেরা লম্বা হয় কিন্তু এত লম্বা কিন্তু হয় না, 7 ফুটের মতো কিন্তু হয় না। না, তো উনি দেখেছেন যে তোমার সাদা ধুতি এবং সাদা তোমার ইয়ে কি বলে ফতুয়া টাইপের জড়িয়ে একদম এক দৃষ্টে ওদের দিকে তাকিয়ে আছে, এবং তাকানোটা কোয়াইট স্পুকি। হ্যাঁ, তো আমি যেটা বললাম মানে একদম লম্বা খুব লম্বা যে হয় না তা না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের হাইট অত হাইফাই না, পাঞ্জাবিদের মতো অত কিন্তু টল হাইটের আমরা হই না। তো ধরো 100 জনের মধ্যে হয়তো 5-6 জন ওরকম হয়, ম্যাক্সিমাম কিন্তু আমাদের আমার যেটা হাইট বা আমার হাজবেন্ডের যেটা হাইট ওই রকমই হয়। হ্যাঁ, তো যাই হোক, তো ওটা দেখে উনি অবাক হয়ে না তাকিয়ে আছেন, তাকাতে তাকাতে দেখে যেতে যেতে ওই পেছন দিকে চলে গেছে। তো হঠাৎ মানে এই জিনিসটা দেখে তিন্নির মাসিমণি ওনার বাবাকে বললেন যে বাবা, ওই লোকটা এরকম করে তাকিয়ে তাকিয়ে কেন ওইদিকে চলে গেল? তো তিন্নির দাদু বলছে কোন লোকটা? তো বলছি তুই যেদিকে দেখাচ্ছিস ওইদিকে তো ও যেতেই পারবে না, ওই ওই জায়গাটা তো ডেড এন্ড। তো বলছে না আমি দেখেছি। তো উনি প্রথমে তো ভৌতিক ভাবেননি, উনি ভেবেছেন হয়তো নিশ্চয়ই কোনো কিছু মানে হয় না দুষ্কৃতী কোনো লোক ঢুকেছে, অনেক মানে অনেক সময় দেখবে চোর চামার থেকেও ধরে ওই সরকারি অফিসিয়াল ওনাদের উপর একটা রোষ, তাই না, অ্যাটাক করার। তো উনি বেরিয়ে ওই সিকিউরিটি গার্ডদেরকে প্রথমে জিজ্ঞেস করেছেন কেউ ঢুকেছে কি এখানে? তো বলছে না বাবু ঢুকেনি। তো তখন বড় মাসি বলছে না আমি দেখেছি এরকম, উনি পুরোপুরি ডেসক্রিপশন দিলেন যে পুরোপুরি এরকম হোয়াইট কালারের ধুতি অ্যান্ড ফতুয়া পরা এরকম করে গেছে। তো তখন সিকিউরিটি গার্ড বলছে আমাদের চোখের সামনে এরকম ধুলো দিয়ে চলে গেল, বলে সবাই দৌড়ে দেখে ডেড এন্ডে গিয়ে কিচ্ছু নেই, নেই মানে নেই, পুরো তন্ন তন্ন করে খুঁজেছে। তখন গিয়ে জানতে পারলো বা 3 দিন বড় মাসে এটা ডেড এন্ড, ওখানে সত্যি কিছু নেই, এটাই লাস্ট বাড়ি। এটা কি করে পসিবল? আর উনি পুরোপুরি দেখেছেন লোকটাকে, আর যেহেতু ওরকম ভাবে তাকিয়েছিল ওনার আরো কিউরিসিটি বেড়ে যাওয়াতে আরো ভালো করে লক্ষ্য করেছেন লোকটাকে। নেই নেই নেই, ঠিক আছে। তখন ওর দাদু বললো হয়তো তোমার চোখের ভুল হতে পারে, অনেক রকমের হতে পারে, যেহেতু আলো আধারি তুমি অন্য কিছু হয়তো দেখে অন্য কিছু ভেবেছো, হতেই পারে, ঠিক আছে, গেল। তার একদিন পরেই কি হয়েছে, তিন্নি সেই ছোট মামাকে না কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই ভয় পাচ্ছে কোথায় গেল কোথায় গেল। আমি যে বললাম গভীর পুকুর, ওই পুকুরে দেখে ও জলের মধ্যে এরকম এরকম করে হাত ইয়ে করছে, দাপড়াচ্ছে আর কি, মানে ওঠাও ওঠাও। তো সঙ্গে সঙ্গে মানে দাদুর অফিস যেহেতু সামনেই ছিল এবং ছেলে নেই বুঝতেই পারছো, দৌড়ে এসে ওনারা কিন্তু ওকে রেস্কিউ করে। এবং পরে যখন ওকে একটু শুশ্রূষা করে করার পর দিদি যখন জিজ্ঞেস করেছে তোকে যা বাবা পই পই করে মানা করেছিল যে তুই ওই পুকুরের মধ্যে যাবি না, তুই কেন গেছিলি? হ্যাঁ, তখন বলছে দিদি আমি তো বলতে পারি না আমি কখন গেছি। বলে মানে তুই বলতে পারিস না? আর তাছাড়া তুই তো কত ভালো সাঁতার জানিস। বলছে এক্স্যাক্টলি দিদি, আমি সত্যি বলছি, আমি জানিও না আমি পুকুরে কখন চলে গেছি, আমার ওইটুকুনি মনে আছে আমি বাড়িতে ছিলাম। এবং ওন যেন তো সেম ডিসক্রিপশন দিল যে একটা লোক ওই সাদা ধুতি আর ফতুয়া পরা তুই যেমন বলেছিলি, ইনফ্যাক্ট ও তো ফেসের ডিসক্রিপশনও দিয়েছে, ওই মানুষটা আমাকে ডাকলো। আর আমি জানি না, যদি আমি কোনো, তুই তো জানিস কোনো অচেনা ব্যক্তির সঙ্গে আমি কোনোদিনও যাই না, বা ডাকলে কেনই বা যাবো বল, অত তো ছোট নয়। কারণ বড় মাসি আর এর মধ্যে বেশি ডিফারেন্স না, 2 ইয়ার্স এর ডিফারেন্স, মানে ধরো বড় মাসি যদি 10-এর এক্সাম দিয়েছে ও 8 পাস করে 9-এ উঠবে, ওইরকম আর কি। তো বলছি তুই তো জানিস আমি এরকম করে যাব না।
হ্যাঁ, তো আমাকে এরকম করে আমি কিভাবে যে তারপর পুকুরে গেলাম বলতে পারি না। তারপর তো এইসব কন্ডিশন দেখে ওর দাদু নাকি ছুটি অ্যাপ্লাই করাই ছিল, যেহেতু দুই সন্তান এসে ওনার প্ল্যানিং এ ছিল যে ওদেরকে মানে আর একা যেতে দেবেন না, উনি ওদেরকে নিয়ে যাবেন এবং কিছুদিন বাড়িতে থাকবেন। যাওয়ার পর ছোট ছেলেকে ওরকম শরীর খারাপ নিয়ে গেছেন, এবং উনি বললামই যেহেতু ওই সরকারি গাড়ি ওনার জন্য থাকতেন, ওই গাড়ি করেই কিন্তু ওনারা চলে গেলেন বালুরঘাটে। এবং গিয়ে দিম্মাকে বললেন যে তোমার যদি চেনাশোনা কোনো ভালো ওঝা বৈদ্যি থাকে তুমি একটু দেখিয়ে নিও। তো ওঝা বৈদ্যির নাম শুনে তিন্নি দিম্মা বলছে কেন কেন দেখাবো। তো দিম্মা যদিও একটু নাস্তিক প্রকৃতিরই ছিলেন, একটু সাহসের প্রকৃতিরও ছিলেন, কিন্তু সমস্ত কথা যখন দাদুর মুখ থেকে শুনলেন উনিও কিন্তু ভয় পেয়ে গেলেন। ওই বলেন না সন্তান মোহ, তুমি যতই মানো না মানো, যখন মানে কিছু একটা মানে একটা মানে কি বলবো তোমার ফিল মানে বলে না সন্দেহ বশতই যদি তোমার ফিল হয় যে আমার সন্তানের উপর এরকম ছায়া লাগতে পারে, মায়ের বুক কিন্তু কেঁপে উঠবে, ঠিক যেমনটা কেঁপে উঠেছিল তিন্নির দিম্মা। এই গেল। আফটার দ্যাট উনি বলছেন যে তাহলে কি হবে, এদিকে তো ছোট মামার ধুম জ্বর মানে ধুম জ্বর, হ্যাঁ জমি মানুষের টানাটানি। তো তখন দিম্মার এর আগেও আমি একটা ঘটনায় শেয়ার করেছিলাম, দিম্মার মা বাবা, হ্যাঁ উনি বাংলা বাবা আর কি অ্যালোপ্যাথিক ডক্টর ছিলেন, ঢাকা থেকে উনি পাস আউট এমবিবিএস পাস করেছিলেন ওই ইউনিভার্সিটি থেকে। তো ওনারাও এগুলি মানতেন না। হ্যাঁ, তো যখন ফোন করে বললেন তো ওনার যে দিম্মার যে মা বলছে ঠিক আছে আমরা তো ওরকম অ্যাকচুয়ালি এসব বিশ্বাস টিশ্বাস করিও না, তুই যখন বলছিস ওনাদের এখানে নাকি একজন শীতলা মা আছেন, তো বলছে ওই মানে ওনাকে দেখালে উনি নাকি অনেক কিছু বলে দেন। তো ছোট মামাকে ওনার কাছে নিয়ে গেলেন, ওই জ্বর অবস্থায় নিয়ে গেছিলেন, এবং নিয়ে যাওয়ার পর উনি ওনার ঘটের জল ঠল দিয়ে যা যা রিচুয়ালস করার পর উনি যেটা বললেন যে অ্যাকচুয়ালি মানে আমি বললাম কোয়ার্টারটা কিন্তু ভৌতিক কোয়ার্টার ছিল না। কিছু কিছু সময় আমি এর আগে অনেকবার বলেছি আত্মারা কিন্তু বিচরণ করে, আমরা ভাবছি আমরা এখানে একা না, একদমই না, হয়তো আশেপাশে অনেক রকমের সোল ঘুরতেই পারে। ঠিক আছে, সোলরা অনেক সময় অনেক কিছু কনভে করার জন্য ঘুরে। আমি রাইট পার্সন না তাই আমি শুনতে পাচ্ছি না, এরকম যদি রাইট পার্সন পেয়ে যায় তো কনভে করার জন্য ওদেরকে দেখাও দেয় এবং ওদের সঙ্গে কথা বলার কমিউনিকেট করারও চেষ্টা করে। কিন্তু এই ক্ষেত্রে কি হয়েছে, এই সোলটা কাইন্ড অফ নেগেটিভ সোল ছিল এবং বাচ্চা দুটোকে দেখে ওদের উপর হাবি হওয়ার চেষ্টা করছিল। প্রথমে টার্গেট করেছিল বড় মাসিকে, যেহেতু বড় মাসিকে মানে সাকসেস মানে ওইটাতে সাকসেসফুল হতে পারেনি, তারপর কিন্তু ছোট মামাকে টার্গেট করেছিল। তো উনি নাকি একটা মাদুলি দুই ভাই বোনকেই দিয়ে দিয়েছিলেন এবং বাদবাকি সন্তানাদির জন্যও কিছু দিয়ে দিয়েছিলেন। তো বলতেছে যে এরকম এরকম কিছু রিচুয়ালস মেনে চলতে। তারপর যাই হোক মামারও জ্বরটা ছেড়ে গেছিল এবং আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে গেছিল। তো গ্রাম বাংলার ঘটনা সত্যি খুবই অদ্ভুত, আর আমার তো খুবই ভালো লাগে, আমি জানি অনেকেই তোমাদের ভালো লাগে, তোমাদেরও ভালো লাগে। আর আমি লাইভে একদিন বলেছিলাম যে হোস্টেল, হন্টেড হোস্টেল। তো প্রথম ঘটনাটা যদিও হন্টেড ছিল না হোস্টেলটা, বাট ওই পিঠার লোভে লোভে কিন্তু হোস্টেলটাকে হন্ট করার জন্য চলে এসেছিল তেনারা। তো পিঠে খাওয়ার আগে কিন্তু একটু সাবধান। আর আমরা তো আগে জানতাম যে পিঠে খাওয়ার পর না মানে রাত্রেবেলা পিঠা খাওয়ার পর পুরো মুখ ঠুক না ধুয়ে বাইরে বেরোতে দিত না আমার ঠাকুমা মানে দাদু অ্যান্ড মা। ইনফ্যাক্ট এখনো মানে টিয়াকে আরো সাবধান করতে থাকে যে এরকম করে মনা তুমি বেরোবে না খেয়ে ঠেয়ে। তো পিঠে রিলেটেড কিন্তু এরকম ভৌতিক অনেক রকম ইনসিডেন্ট হয়তো তোমরাও শুনেছো, আর এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আমার এখান থেকেও তোমরা শুনতে পাচ্ছ। তো কেমন লাগলো আজকের এপিসোডটা প্লিজ জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। লাইক বাটন এবং সাবস্ক্রাইব বাটন দুটো কিন্তু একটু মানে ঝগড়া করছে কাকে আগে প্রেস করবে, তাড়াতাড়ি দুটোকেই প্রেস করে দাও, ঠিক আছে? তো চলো আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে, টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।